তারাপীঠ সিরিজে এটা ৩ নম্বর ব্লগ এবং শ্রী চ্যানেলে আমি তোমাদের সাথে আমার তারাপীঠ সিরিজের প্রত্যেকটা ব্লগের প্রত্যেকটা গল্প শেয়ার করে নিচ্ছি। সেরকম এটা ৩ নম্বর ব্লগ, তবে এই ব্লগটা তোমাদের আশা করি বেশি ভালো লাগবে, কারণ আজ তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে জায়গাটা অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। তারাপীঠ সাইট সিইং এর মধ্যে এটি ভীষণই আন্ডাররেটেড এবং আনকমন একটা জায়গা। আমি এখন যাচ্ছি তোমাদের নিয়ে আকালিপুরের উদ্দেশ্যে। আকালিপুরের আরাধ্যা দেবী গুহ্যকালী তন্ত্রাচারে সিদ্ধ না হলে সেই দেবীকে কিন্তু পুজো করা যায় না। এই দেবীর সাথে ঐতিহাসিক এবং পৌরাণিক কিছু গল্প জড়িয়ে রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগ। তাহলে চটপট দেরি না করে এবং শ্রী চ্যানেলে আজকের ব্লগটা তাড়াতাড়ি শুরু করে ফেলি। আমরা পৌঁছে গেছি আকালিপুর, যে জায়গার আগে নাম ছিল ভদ্রপুর, এবং এই জায়গার আরাধ্যা মা গুহ্যকালী মহাভারতের সময়ে মগধের রাজা জরাসন্ধের আরাধ্যা ছিলেন, যাকে তিনি গুপ্ত তন্ত্রাচারে পুজো করতেন পাতাল লোকে। সেখানেই মা প্রতিষ্ঠিত ছিলেন। কালের গ্রাসে জরাসন্ধের মৃত্যুর পর মাও ধরণীর কোলে কোথায় যেন তলিয়ে গিয়েছিলেন। তারপর কেটে গেছে অনেক হাজার বছর। তারপর একসময় রানী অহল্যাবাই এক শিবলিঙ্গের খোঁজে শুরু করেন খনন কাজ। স্বপ্নাদেশ পেয়েই তিনি এই খনন কার্য শুরু করেন এবং সেখানেই তিনি আবার গুহ্যকালীকে নতুন করে খুঁজে পান এবং সেটাকে তিনি সেই মাকে কাশীরাজ চৈত সিং এর হাতে সমর্পণ করে দেন। কিন্তু সেই সময় ব্রিটিশ আধিপত্য আমাদের দেশে চলছিল। বুঝতেই পারছো, স্বাধীনতা সংগ্রামের সময় রাজা চৈত সিং কি করবেন বুঝতে পারলেন না নিজের আরাধ্যা দেবীকে নিয়ে, কারণ ওয়ারেন হেস্টিংসের এই মা গুহ্যকালীর উপরেও নজর ছিল এবং তিনি চেয়েছিলেন এই কোষ্ঠী পাথরের এত সুন্দর মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে গিয়ে সংরক্ষণ করতে। কিন্তু নিজের আরাধ্যা দেবীকে তো আর ওয়ারেন হেস্টিংসের হাতে তুলে দেওয়া যায় না। তাই সেই সময় বীরভূমের দেওয়ান রাজা নন্দকুমারের হাতেই রাজা চৈত সিং নিজের আরাধ্যা দেবী গুহ্যকালীকে তুলে দিলেন। এরপর থেকে রাজা নন্দকুমার অর্থাৎ বীরভূমের দেওয়ানজি এবং তার ছেলে গুরুদাস রায় এক রটন্তী অমাবস্যায় মাকে প্রতিষ্ঠা করেন। সেই উপলক্ষে এখানে কিন্তু মেলাও বসেছিল। এক বলা হয় তখন 108টা সিঁড়িতে প্রত্যেকটা ধাপে মাকে বসিয়ে আনা হয় ব্রাহ্মণী নদী থেকে মাকে স্নান করে নিয়ে আসার সময়, এবং প্রত্যেকটা ধাপে কিছু না কিছু বলি দেয়া হয়, যেমন চাল কুমড়ো, আখ, বিভিন্ন ধরনের ফল, ছাগ, মহিষ, এবং শেষ পর্যন্ত নরবলি দেয়া হয় ওই মেলায় ঘুরতে আসা একটা 4 বছরের বাচ্চাকে নিয়ে এসে, যেটা ভীষণই নিষ্ঠুর। তার জন্মদাত্রী তখন জগৎমাতার কাছে এসে হাহাকার করে এবং তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা জানায়। মাও হয়তো এক সন্তানহারা মায়ের দুঃখ কষ্ট দেখতে পাননি, তাই কিছুক্ষণ পরই সে ব্রাহ্মণী নদী থেকেই 4 বছরের বাচ্চা ছেলেটিকে উঠে আসতে দেখা যায়। এই কথা লোকমুখে গ্রামবাসীদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। সেই থেকেই দেবী শতাক্ষীর শরীর থেকে সৃষ্টি এই গুহ্যকালী আজও এখানে কিন্তু সমহিমায় পূজিতা। দেখো, মাকে দর্শন করাই মা দ্বিভুজা এবং সর্প অলঙ্কারে ভূষিতা। তক্ষক বাসুকি এখানে মায়ের অলঙ্কার রূপে বিরাজ করছে। মা এখানে তন্ত্রাচারে কিন্তু পুজো হন এবং দীপান্বিতা অমাবস্যা এবং অন্যান্য পুজোতেও কিন্তু মাকে রাত্রে পুজো করা হয় না, কারণ বলা হয় মা এখানে শ্মশানে নৈশলীলা করেন। তাই সন্ধ্যারতির পরই মন্দির বন্ধ করে দেয়া হয়। এখানে যে কোনো পুজো বিশেষ তিথিতে, নবমী হোক, পৌষ সংক্রান্তি হোক, দীপান্বিতা অমাবস্যা, বাসন্তী পুজো, যে কোনো অমাবস্যাতে, প্রত্যেক মাসের অমাবস্যাতে কিন্তু মাকে পুজো করা হয় সকালে, দুপুরে এবং সন্ধেবেলা। আর এই যে তোমাদের যে আসনটা দেখাচ্ছে, এটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এটি আকালিপুরের শ্মশানে অবস্থিত। এই আকালিপুরের শ্মশান ব্রাহ্মণী নদীর তীরে আজও রয়ে গেছে একই রকম ভাবে।
এই ব্রাহ্মণী নদী থেকেই একসময় মাকে রাজা নন্দকুমার এবং তার ছেলে গুরুদাস রায় স্নান করিয়ে কিন্তু প্রতিষ্ঠা করেন। এই আকালিপুরের শ্মশান আজও একই রকম ভাবে অকৃত্রিম ভাবে রয়ে গেছে, কত ইতিহাসে সাক্ষ্য বহন করে চলেছে। আজও এখানে দাহ কার্য সম্পন্ন হয়, তাই হয়তো আজও পঞ্চমুণ্ডির আসন এখানে সিদ্ধ রয়েছে এবং প্রচুর মানুষ এখানে সাধনায় সিদ্ধি লাভ করেন। মা গুহ্যকালী এখানে বিভিন্ন ধরনের রোগ ও নিরাময় করে। বলা হয় বিভিন্ন ধরনের স্ত্রী রোগেও এখানে ওষুধ দেয়া হয় এবং মা রোগ নিরাময় করেন। তোমরা যদি বীরভূমে আসো অবশ্যই মাকে দর্শন করে যেও এবং মাকে নিজের মনের ইচ্ছে অবশ্যই জানিয়ে যেও এবং বিশ্বাস রেখো মা তোমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। এরপর আমাদের খুব জোর খিদে পেয়ে গেল, তাই আমরা চলে এলাম পবিত্র ভাতের হোটেলে লাঞ্চ করতে। তবে আমরা নিরামিষই খেয়েছিলাম। আমি ভাবতে পারিনি মেন রোডের উপর এত সুন্দর একটা দারুণ হোটেল পেয়ে যাব। শুধু তাই নয়, এখানকার প্রাকৃতিক শোভাও কিন্তু দারুণ ছিল। এবং শ্রী চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসে এবং ইনফরমেটিভ ভিডিও আসে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার বেল আইকন বাজিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদের সাথে পরিচিতদের সাথে অবশ্যই বিভিন্ন গ্রুপেও শেয়ার করে দিতে পারো। আর অবশ্যই বিভিন্ন ধরনের ভিডিও দেখতে এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সেদিনের নিরামিষ প্লেটে ছিল ভাত, শুক্তো, নিরামিষ ডাল, আলু পোস্ত, বড়ার তরকারি, সয়াবিনের তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড় এবং টক দই। সব মিলিয়ে জমজমাটি লাঞ্চ কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর আমরা চলে গেছিলাম এই রেস্টুরেন্টের পাশে একটা দারুণ সুন্দর জায়গা ছিল, যেখানে বসন্ত খুব সুন্দরভাবে যেন বিরাজ করছে। এত সুন্দর কৃষ্ণচূড়া আর বোগেনভালিয়া গাছ দেখতে আমার দারুণ লাগছিল। কলকাতার বাইরে এরকম ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যন্ত জায়গায় বসন্ত আজও সুন্দরভাবে নিজের ছোঁয়াটুকু রেখে যায়। আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না। তারাপীঠ সিরিজের নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সবাই খুব ভালো রেখো। আজ আসি, টাটা।